আসসালামু আলাইকুম। গিফট পেতে এবং দিতে কার না ভালো লাগে। আমি যেমন গিফট দেই তেমনি কিন্তু প্রচুর গিফট পাইও। তো আমার ননদ ও রাতের বেলা আমার বাসায় এসেছে আর ওর নিজের হাতে তৈরি করা এই চুড়িগুলো আমার জন্য গিফট নিয়ে এসেছে। প্রথম যে 4টা চুড়ি দেখালাম সেই 4টা চুড়ি আমার, আর শেষের যে 4টা চুড়ি দেখাচ্ছি সেটা আমার আর এক ননদের জন্য নিয়ে এসেছে। তো ও কিন্তু পড়াশোনা করে আর অবসর টাইমে এই হাতের কাজগুলো করে। পেজও খুলেছে একটা, তো সেল হওয়ার আগেই আমাদের সবাইকে কিছু কিছু করে গিফট দিচ্ছে। তো বললাম, দোয়া করে দিলাম যে তোমার সেল আরও বেশি হবে। তো কেমন আছেন সবাই? আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মূলত আমি রাতের খাবারের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম ও তখনই টেবিলের কাছে এসেই গিফটগুলো আমাকে দেয়। আর আমার তখন মনে হলো যে এত সুন্দর গিফট আমার ভিউয়ার্স আপু আন্টিদের সাথে একটু শেয়ার করি, এ কারণে ক্যামেরাটা ওপেন করা। আর রাত থেকেও ব্লগটা শুরু করে দিয়েছি। তো ও যখন এসেছিল চা বিস্কিট দিয়ে নাস্তা দিয়েছি, এরপরে আমাদের সবারই ক্ষুধা লেগে গেছে। বাচ্চারা ওদেরকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, ওরাও বলছিল যে আম্মু ক্ষুধা পেয়েছে, ভাত দিয়ে দাও। তো আপনাদের ভাইয়া এখনও বাসায় আসেনি, তো তার আগেই কিন্তু আমরা 4জন খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে যে ওরা 2 ভাই বোন ফুফির সাথে খেলতে বসেছে, আর আমি এদিকটাতে রাতের যত কাজ আছে সব কিছু গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। আপনাদের সাথে এই যে দেখা করছি আবারও পরদিন সকালবেলা, অনেক সকালবেলা। আমার তো সকাল হয় ভোর 5টা বা 5টারও আগে, 4:40-এর দিকে। তো নামাজ পড়েই কিন্তু আমি আমার সকালের কাজগুলো শুরু করে দিই। খুব হেলদি একটা খাবার বানাচ্ছি, এটা বাচ্চাদের টিফিনে যেমন দিতে পারবো তেমনি করে আমি আমার ননদ সকালবেলার নাস্তাও খেয়ে নিতে পারবো। দেখতে পেয়েছেন যে বেশ কিছুটা দুধ দিয়ে দিয়েছি, সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ ময়দা মিক্স করে নিচ্ছি, একটু বুঝে বুঝেই নিচ্ছি, কারণটা হচ্ছে যে ময়দার ব্যাটারটা খুব বেশি শক্ত হবে না, আবার পাতলা ঢিলঢিলাও হবে না। তো গোলা রুটি তৈরি করব, এই কারণে কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এভাবে। আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমি যদি লাইকের কথা না বলি আপনারা অনেকেই ভুলে যান, তাই মনে করে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আপনাদের কাছে সবসময় সেই কথা বলি যে আপনাদের ভালোবাসা, আপনাদের এই সাপোর্ট আমার পথ চলার অনুপ্রেরণা। আচ্ছা, আমি নতুন এই দোসা তাওয়াটা আজ ইউজ করছি। দেখতে পেলেন আমি কিন্তু চুলাটাকে অন করে দিয়েছি। অন করার পরে এটাতে যে স্টিকারটা লাগানো ছিল হালকা তাপে গরমে আমি স্টিকারটা উঠিয়ে ফেলেছি। এখন যেহেতু আঠা ছিল ননস্টিকি এই দোসা তাওয়াটাতে, তো এই কারণে আমি ভালো করে ঘষে মেজে এটাকে পরিষ্কার করে তারপরে এই যে আবারও চুলায় দিয়ে দিচ্ছি। চুলাটাকে অন করে দিয়েছি আর এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলা রুটিগুলো বানিয়ে নিব। আচ্ছা, নন স্টিকি পাত্রগুলো কিভাবে ভালো থাকবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। 3-4টা নিয়ম মানলেই কিন্তু নন স্টিকি এই তাওয়া, পাতিল বা কড়াই যা কিছু আপনি ব্যবহার করেন না কেন সব কিছু কিন্তু 3-4 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। প্রথমত হচ্ছে যে নন স্টিকি তাওয়াটা ব্যবহার করার পরে এই যে ব্যবহার করছি এটা কিন্তু গরম অবস্থায় সাথে সাথে ধুয়ে নেবেন না, এটাকে ঠান্ডা করে তারপরে ধুবেন। তাহলে কিন্তু এই যে মার্বেল কোট বা যে একটা প্রলেপ দেওয়া থাকে ননস্টিকি পাতিলগুলোতে বা পাত্রগুলোতে, সেই প্রলেপটা কিন্তু সহজে উঠবে না, এটা দীর্ঘস্থায়ী থাকে যখন আপনি ঠান্ডা করে ধুবেন। আর সবসময় আমি যে স্প্যাচুলাগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যে সিলিকনের বা কাঠের, এই ধরনের স্প্যাচুলাগুলো ব্যবহার করতে হবে।
তৃতীয়ত হচ্ছে যে আপনি গুনার মাজনি দিয়ে এটা কখনোই পরিষ্কার করতে যাবেন না। যে ধরনের স্ক্রাবারগুলো বাজারে কিনতে পাওয়া যায় কাপড় দিয়ে বানানো অনেক সময়, বা উপরটা একটু হালকা খসখসা, ওই ধরনের স্ক্রাবারগুলো আপনি দিয়ে এটা পরিষ্কার করে নেবেন। কখনো গুনার মাজনি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে এটা পরিষ্কার করলে কিন্তু ওই প্রলেপগুলো উঠে গেলেই সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং ঝুঁকি। আর এই সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ননস্টিকি তাওয়া বা ফ্রাই প্যান বা হাঁড়ি পাতিল কড়াই এগুলো ব্যবহার না করাটাই সবচেয়ে উত্তম। কিন্তু তারপরেও কিন্তু আমরা পারি না, রেগুলার লাইফে কিছু জিনিস তৈরি করার জন্য আমরা এই তাওয়াটা কিনেই থাকি। যেমন আমি কিন্তু আমার বাসার সব কিছু স্টিলের করে নিয়েছি, বিশেষ করে তাওয়া, কড়াই, পাত্র যা বলেন মোটামুটি স্টিলেরগুলো ইউজ করতে অভ্যস্ত। কিন্তু এই যে দোসা রুটি, গোলা রুটি বা কি বলবো, বাচ্চাদের জন্য যদি কোনো নাস্তার আইটেম বানাতে হয়, বিশেষ করে হচ্ছে যে প্যানকেক বা অন্য যে কোনো ধরনের আইটেম বানাতে গেলে কিন্তু এই ধরনের তাওয়াটা আমাদের কিনতেই হয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তবে এই কয়টা নিয়ম মেনে চললেই কিন্তু ননস্টিকি পাত্রগুলো অনায়াসে দীর্ঘদিন 3-4 বছর আপনি ইউজ করে নিতে পারেন। 2 বাচ্চার টিফিনগুলো রেডি করে দিলাম। গোলা রুটিটা ওদের জন্য একটু মোটা করে দিয়েছি, সাথে কিন্তু একটা ডিম পাটিসাপটার মতো করে ভেজে রোল করে দিয়েছি। আর একটা চিপস কেটে 2টা বক্সে ভাগ করে দিয়েছি, তারা চিপস খাবে। ফুফি চিপস এনেছিল, রাতের বেলা খেতে দিইনি, তাই এখন টিফিনে দিয়ে দিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে সকালবেলা থেকেই, তো বাচ্চাদেরকে রেইনকোট দিয়ে দিচ্ছি। আজ ওরা ওদের বাবার সাথে স্কুলে যাবে, আমি নিব না, বাসায় বেশ খানিকটা কাজ রয়েছে। তো রেইনকোটের যে প্যান্টগুলি আছে সেটা পরবে না, জাস্ট শুধু কোটগুলো পরে 2 ভাই বোন রেডি হয়ে নিল। বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি। আর দেখবেন যে একমাত্র ফুল স্টপ ছাড়া গৃহিণীরাই নন স্টপ কাজ করে যায় সংসারের, তাদের রেস্টের প্রয়োজন হয় না, কোথাও ফুল স্টপের প্রয়োজন হয় না, নন স্টপই সংসারের সব কাজ করে যায়। আমাকে দেখেন, আমি কিন্তু অনেক ভোর থেকে কাজ শুরু করে দিয়েছি, এখনও কিন্তু 7টা বাজেনি। 7টা বাজতে যখন 5 মিনিট বাকি, তার আগে কিন্তু বাচ্চাদের টিফিন রেডি করে দিয়ে সব কিছু ওদেরকে রেডি করে গুছিয়ে দিয়ে ওদের বাবার সাথে এই যে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। কখনো কখনো তো আমাকে নিজেকেই নিয়ে যেতে হয় বসে থেকে, তারপরে আবার বাসায় আসতে হয়, তারপরে আবারও সংসারের কাজগুলো করি। তো এখন হচ্ছে যে ওদের বাবা যেহেতু ওদের স্কুলে নিয়ে গেল, আমি এখন আপনাদের ভাইয়ার নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আপনাদের ভাইয়ার জন্য আমি ওটস ভিজিয়ে রেখেছি গরম পানিতে, কিছুটা বাদাম আর হচ্ছে যে কিশমিশ দিয়ে। এখানে বাসায় পাইনঅ্যাপেল সিডার ভিনিগার বানিয়েছে, তো সেটা 1 মগে ঢেলে নিয়েছে আপনাদের ভাইয়া। আর হচ্ছে যে এর ভিতরে লেবুর রস চেপে দিয়ে তারপরে এটা খেয়ে নিবে। 2টা ডিম আমি সিদ্ধ করে রেখেছি, আর টক দই খাবে। এটা হচ্ছে যে সুভার বাবার সকালবেলার নাস্তা। আর আমি আর আমার ননদের জন্য যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে আবারও আমি গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। আমার ননদ কিন্তু ঘুমিয়ে আছে, তো এর ভেতরে কিন্তু আমরা দুজনই ননদকে ছাড়াই নাস্তা করতে বসে গেছি, কারণ আমার তো টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। দেখা যাচ্ছে যে সংসারের কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে হচ্ছে 9:30টার দিকে আবারও বাচ্চাদেরকে স্কুলে আনতে যেতে হবে। তো এই কারণে আমি নাস্তাগুলো বানিয়ে নিজে খেয়ে যাব আর আমার ননদের জন্য গুছিয়ে রেখে যাব, যাতে করে ও উঠলে খেতে পারে। তো আমাদের রুটিগুলো একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি, আর বাবুদেরটা একটু আমি মোটা করে দিয়েছি, যেহেতু ওরা ওই রুটিটাই খাবে আর এটা একটু হেলদিই আছে, যার কারণে আমাদেরগুলো একটু পাতলা করে দিচ্ছি। তো রাতের বেলা আমি একটা সবজি করেছিলাম গতদিন বিকালবেলা, ডাল, পেঁপে, পটল আর আলু দিয়ে। ওই সবজিটাই আমি গোলা রুটির সাথে রেখেছি, ওটা দিয়েই খেয়ে নিব, সাথে তো চা থাকবেই। তো একটু প্রতিদিনের মতো রিকোয়েস্ট করে নিই, আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করেন আর আমার এই ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তবে রিকোয়েস্ট করছি যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিলেন নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন। তো এই তো আমার রুটিগুলো বানানো হয়ে গেল, আর এখন এই যে খেতে বসেছি। সুভার বাবার কিন্তু খাওয়া দাওয়া অর্ধেক কমপ্লিট, তারপর সবজি দেখে লোভ সামলাতে পারছে না, সে কিন্তু আমি সবজি নিয়ে এসে বসেছি, সে আবার পাশ থেকে সবজি কিছুটা খাবে।
তো চা নিয়ে আসলাম, এখন চা খাবো। আর চিন্তা করছি যে দুপুরবেলা কি রান্না করা যায়। স্কুল থেকে যখন চলে আসব, তো এত বৃষ্টি হচ্ছে বাইরে, তো এর ভেতরে কিন্তু কোনো শাক মাছ তরকারি রান্না করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই চিন্তা করছি যে আজ দুপুরবেলা কিন্তু খিচুড়ি রান্না করব। ননদ তো এখনও ঘুমিয়ে আছে, আমি আর ওর ভাইয়া হচ্ছে যে নাস্তা করে নিয়েছি। বাচ্চা দুইটা তো স্কুলে চলে গিয়েছে। তো এদিকে সিঙ্কের ভিতরে এত থালাবাটি জমা হয়ে গেছে, এগুলো যদি ক্লিন করে রেখে না যায় তো পরে দেখা যাচ্ছে যে দুপুরের কাজগুলো শুরু করতেই বা রান্নাবান্না করতে গেলে আমার ঝামেলা হবে। আর তাছাড়া আমাকে এতটা টাইম মেপে মেপে কাজ করতে হয় যে কোনো কাজ জমিয়ে রাখারও উপায় নেই। তো সাথেরটা সাথে করেই কিন্তু শেষ করে নিতে হয়। সকালবেলা খাওয়া দাওয়ার পরের থালাবাটিগুলো আমার ওয়াশ করা হয়ে গেল। এখন হচ্ছে যে আমি যেখানেটা সেখানে রেখে দিব। এর ভিতরে কিন্তু 9:30টার প্রায় কাছাকাছি হয়ে গেছে। তাই আমি চিন্তা করছি যে যত দ্রুত হাতে কাজগুলো সম্পন্ন করে আমি রেডি হয়ে আমাকে বের হয়ে যেতে হবে, কারণ ওয়াসিফের ছুটি হয় 10টায়। ও যদি আমাকে দেখতে না পায় বের হয়ে, তখন আবার একটু মন খারাপ করে। এই কারণে আমি চেষ্টা করি যে 9:45টার ভিতরেই কিন্তু স্কুলে পৌঁছে যাওয়ার। তো থালা বাসনগুলো ক্লিন করে সিঙ্কটাকে মোটামুটি পর্যায়ে আমি একটু পরিষ্কার করে ফাঁকা করে রেখে নিজে রেডি হয়ে স্কুলে চলে গিয়েছিলাম বাচ্চাদের আনতে। আর এই যে রেডি হওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে রেডি হয়ে গেছি, স্কুল থেকে চলেও এসেছি। আর খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ি যেভাবে রান্না করছি তেল ছাড়া আর হচ্ছে যে পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ দিয়েছি একদম কোনো রকম না দেওয়ার মতো। তবে তেল ছাড়া খিচুড়ি রান্না করলে কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। আর দেখা যাচ্ছে যে খিচুড়ির সাথে যদি মাংসটা থাকে তো তখন কিন্তু পেঁয়াজ রসুন না দিলেও হয়। এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকেই শেখা। আর এখন হচ্ছে যে একটু চাপা শুটকি ভর্তা করে নিব। তো চাপা শুটকিটাকে আমি ফ্রাই প্যানে এই যে একটু টেলে নিচ্ছি। আর পুঁটি মাছের চাপা শুটকিটা এটা ধুতে গেলে কাটা এত বের হয়, তখন আর মাছ থাকে না, মনে হয় যেন শুধু কাটা কাটা হয়ে যাচ্ছে। তো মাছগুলোকে টেলে নিয়ে এখন আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম, গরম পানি দিচ্ছি না। গরম পানি দিলে তো আরও ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। যেহেতু মাছটা গরমই আছে তাই আর গরম পানি দিলাম না। তো বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পরে এখন আমি বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে কষলে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এভাবে এই যে কত যে কাটা বের হয় সেগুলো ফেলতেই আসি। আর কিছুটা পরিমাণ দেখা যাচ্ছে আস্ত থাকে, বাকিগুলো কিন্তু সব একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এখন আমি এই ফ্রাই প্যানটাকে কিন্তু ভালো করে মেজে ঘষে নিচ্ছি, যেহেতু মাছটাকে টেলে নিয়েছিলাম। আর এই ফ্রাই প্যানেই কিন্তু আমি শুটকিটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিব, পেঁয়াজ মরিচ রসুনটাকে। তো যার কারণে মনে হচ্ছে যে যদি মাছের গায়ে কোনো ধুলোবালি ময়লা থেকে থাকে তো সেটা ফ্রাই প্যানে লেগে গিয়েছে। এই কারণে ফ্রাই প্যানটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। তো এখন ধুয়ে নেওয়ার পরে আমি আবারও চুলায় বসিয়ে দিচ্ছি। সবাই মূলত পারেন, যেহেতু আমার ডেইলি অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করি, এই কারণেই আমি রেসিপিটাও শেয়ার করছি। তেল দিইনি, তেল ছাড়াই আমি ফ্রাই প্যানে পেঁয়াজ রসুন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখন একটু লবণ হলুদ দিয়ে দিব। তারপরে হচ্ছে যে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। আর এই যে দেখতে পেলেন যে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তেল ছাড়া কিন্তু বেশ খানিকটা সময় আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে পরে গিয়ে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। তো এভাবে করে নেড়েচেড়ে যখন একটু নরম নরম হয়ে গেছে পেঁয়াজ রসুন মরিচটা, তখন কিন্তু এই যে এখন আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আরও বেশ খানিকটা সময় নেড়েচেড়ে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। আর কয়েকটা শুকনো মরিচ আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তো আমার চাপা শুটকিটাকে আমি এভাবে করে টেলে নিয়েছি তাওয়ায়। আর এদিক থেকে তেল ছাড়া খিচুড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। আমরা মূলত নাজের শাল চালটাই বাসায় খাই, তো সেই চালটা দিয়েই কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি। পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে দেখা যায় যে সুভার বাবা অত বেশি পছন্দ করে না, এই কারণে রেগুলার রান্না করা চালটা দিয়ে আমি খিচুড়ি রান্না করি। তো এই যে চাপা শুটকির ভর্তাটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দুইটা খিরাই ছিলে আমি এখন কেটে নিচ্ছি, সাথে একটু লেবু কেটে নিব আর দুইটা পেঁয়াজও কেটে নিব। তো দুপুরের খাবারে আমাদের থাকছে তেল ছাড়া খিচুড়ি। গরু মাংস রাতের বেলা যেটা দিয়েছিলাম সবাই মোটামুটি খেয়েছি, আরও বেশ খানিকটা রয়ে গেছে, তো সেটাকেও আমি বের করে নিব। আর চাপা শুটকির ভর্তা করেছি। তো বৃষ্টির দিনে আমার মনে হয় আলহামদুলিল্লাহ এর থেকে ভালো খাবার হতে পারে না।
আজ সারাদিনই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমার ননদও সকালবেলা নাস্তা করে তারপরে আবার একটু বাইরে গিয়েছে বুয়েটের দিকে, ওর ওখানে কাজ রয়েছে। তো সুবার বাবা যেহেতু সকালবেলা হালকা পাতলা খায়, ওর হচ্ছে যে দুপুরবেলাটা একটু তাড়াতাড়ি খেতে হয়। এ কারণে আমাকে বেশ সময়ের মধ্যে ঝটপট হাতে দুপুরের রান্নাটা শেষ করে নিতে হয়। তো এই হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা তেল ছাড়া হলেও কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আর শুটকি ভর্তাটা, গরু মাংস গরম করে সব কিছু আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো আমার ননদ যেহেতু বাইরে, আমি 2-3 বার ওকে ফোন দিয়েছি। তো ও বলছে যে ভাবি আর বেশিক্ষণ সময় লাগবে না, আমি চলে এসেছি। এদিক থেকে কিন্তু আমি বাচ্চাদের সহ আপনাদের ভাইয়াকে খাবার উঠিয়ে দিয়েছি। ওরা কিন্তু অলরেডি খাওয়াও শুরু করেছে। আমাকে বারবার বলছে যে তুমি বসো, তো আমি কিন্তু বসতে পারছি না, যেহেতু সকালবেলাটাও কিন্তু ওর সাথে খাইনি। আর এখন দুপুরবেলাও যদি ওকে ছাড়া খেতে বসি, দেখতেও খারাপ দেখা যায়। তো যাই হোক, ননদ চলে এসেছে, এরপরে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটা মিনিটও রেস্ট নিতে পারিনি। খাওয়ার ভেতরেই নার্গিস আপা চলে এসেছে। আপা আজ হচ্ছে আমার বাসার 3টা ফ্যানই পরিষ্কার করে দিবে। আমি কিন্তু বসে থাকতে পারি না। দেখেন এই যে মইটা আমাকে ধরে রাখতে হয়, কারণ টাইলসের ফ্লোর তো কখন যেন একটু পা পিছলে বা স্লিপ করে গেলেই কিন্তু ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাছাড়া ওনাকে পানি পাল্টে দেওয়া, এছাড়া ওই কাপড়গুলো ভিজিয়ে দেওয়া, সবগুলো আমাকে নিচে দাঁড়িয়ে থেকে করে নিতে হয়। এভাবেই কিন্তু শুধু আমি না, সব গৃহিণী আপুরাই কিন্তু ফুল স্টপ ছাড়াই নন স্টপ তার সংসারের জন্য কাজ করে যাচ্ছে। নার্গিস আপা তো ফ্যানগুলো পরিষ্কার করে দিয়ে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে চলে যাবে, কিন্তু আমার কাজ তো আর এখানে শেষ হবে না। আমি আর রেস্টও নিতে পারবো না। এরপরে আবার রাতে রান্নাবান্নার জন্য আমাকে আবারও কিচেনে যেতে হবে, বিকালে নাস্তা দিতে হবে বাচ্চাদেরকে সহ, ননদকে, হাজব্যান্ডকে, সবাইকে এগুলো করে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা হাউসওয়াইফরা একদম নন স্টপই সংসারের জন্য কাজ করে যায়, যেটার কিনা কোনো ফুল স্টপ থাকে না, দাঁড়ানোর সময় থাকে না। বিদায় নিচ্ছি ব্লগ থেকে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।